সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। টানা ৩ সপ্তাহ যাবৎ শেয়ার বাজারে দরপতন অব্যাহত রয়েছে। গত ১২ কার্যদিবসে সূচক হারিয়েছে ২৭০ পয়েন্ট। আজও কিন্তু নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। যদিও ঢাকা শেয়ার বাজারে অর্থাৎ বাংলাদেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা শেয়ার বাজার এবং চট্টগ্রাম শেয়ার বাজারের গতিশীলতা স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য বিএসইসি গতকাল বেশ কিছু কর্মপরিকল্পনা প্রকাশ করেছে, সেটা বিস্তারিত বলে দিব। এর আগে আমরা দেখে নিচ্ছি ডিএসই এক্স ইন্ডেক্সের বর্তমান অবস্থান কি রয়েছে। ডিএসই এক্স ইন্ডেক্স এখন পর্যন্ত প্রায় 7 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৯২৮ পয়েন্টে। গতকাল অবস্থান ছিল ৪,৯৩৫ পয়েন্টে, অর্থাৎ সেই হিসেবে 3 সপ্তাহে 270 পয়েন্ট কমেছিল। আজ এখন পর্যন্ত 277 পয়েন্ট কমেছে ডিএসই এক্স ইন্ডেক্স। লেনদেনের গতি গতকাল আপনারা জানেন 4 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছিল, অর্থাৎ 2025 সালে এই প্রথম 300 কোটি টাকার নিচে লেনদেন হয়েছিল। আজ লেনদেনের গতি গতকালের চেয়ে কিছুটা বেশি, তারপরেও 187 কোটি টাকা মাত্র লেনদেন হয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 48% শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 35% শেয়ারের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে 17% শেয়ারের দাম। আমরা এখন দেখে নিচ্ছি সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করতে পারে কোন কোন কোম্পানিগুলো, এছাড়া নিম্নমুখী প্রবণতায় কোন কোন কোম্পানিগুলো ধাবিত করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক এবং বিএসইসির কমিশনার এবং চেয়ারম্যান সহ যে মিটিংটি হয়েছে, এই মিটিংয়ে কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য। এর মধ্যে একটি পয়েন্ট রয়েছে যে ইন্ডেক্সে পতনের ক্ষেত্রে যে কোম্পানিগুলো বেশি প্রভাব রেখেছে সেটাও খতিয়ে দেখতে বলেছে বিএসইসি। অর্থাৎ আমরা যখন দেখি যে ইন্ডেক্সের নিম্নমুখী প্রবণতায় ধাবিত করে যে কোম্পানিগুলো, তাদের মধ্যে অস্বাভাবিক কোনো কিছু রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখবে বিএসইসি। আমরা আজকে দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংক সূচককে 6 পয়েন্ট কমেছে। ব্যাটবিসি দ্বিতীয় অবস্থান রয়েছে, তৃতীয় অবস্থানে পূবালী ব্যাংক, চতুর্থ অবস্থানে রেকিট ব্যাংকিজার, পঞ্চম অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ষষ্ঠ অবস্থানে স্কয়ার ফার্মা, সপ্তম অবস্থানে ইউনিলিভার, ফার্স্ট ব্যাংক অষ্টম অবস্থানে, এসিআই নবম অবস্থানে, তিতাস গ্যাস দশম অবস্থানে। এই 10টি কোম্পানি সূচককে নিম্নমুখী প্রবণতায় ধাবিত করছে। ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করার চেষ্টা করছে যে কোম্পানিগুলো মেরিকো, ইসলামী ব্যাংক, বার্জার পেইন্ট বাংলাদেশ, পাওয়ার গ্রিড, বিকন ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, কোহিনুর, সিটি ব্যাংক, সিঙ্গার বিডি। যদি দিন শেষে এই কোম্পানিগুলো আরেকটু বেশি প্রভাব রাখে, হয়তোবা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে। কিন্তু আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। আপনাদেরকে এইমাত্র জানালাম যে বিএসইসি কর্মপরিকল্পনা তৈরি করেছে কিভাবে পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনা যাবে, গতিশীলতা ফিরিয়ে আনবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য পয়েন্টগুলো বলে দিচ্ছি। পুঁজিবাজারে তালিকাভুক্তি করার ক্ষেত্রে রাষ্ট্র মালিকানাধীন লাভজনক কোম্পানির শেয়ার অফলোড করার জন্য পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এছাড়া মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য জোরদার করা হচ্ছে। ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল খাতের কোম্পানিগুলো, লাভজনক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার জন্য প্রচেষ্টা করা হচ্ছে। এ ছিল তালিকাভুক্তির ক্ষেত্রে প্রথম 3টি শর্ত। এছাড়া আরও রয়েছে যে ব্যাংক থেকে অর্থায়ন না করে যেন পুঁজিবাজারে অর্থায়ন করা হয়, সেটার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যাংক থেকে অর্থায়নের জন্য সীমিতকরণ করার জন্য কর্মপরিকল্পনা প্রকাশ করা হচ্ছে। এছাড়া পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন করার জন্য গুরুত্ব আরোপ করা হচ্ছে। আরও রয়েছে কিছুটা কর ছাড়ের কথা চিন্তা করা হচ্ছে। পুঁজিবাজারে লভ্যাংশ আয়ের উপর কর ছাড়ের সুবিধার কথা চিন্তা করা হচ্ছে। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা কর ছাড়ের কথা চিন্তা করা হচ্ছে। এই সব কর্মপরিকল্পনা করা হবে পুঁজিবাজারে আস্থা এবং গতিশীলতা বৃদ্ধি করার জন্য। এছাড়া আরেকটি বিষয় রয়েছে যে পুঁজিবাজার রিলেটেড যত স্টেক হোল্ডার রয়েছে তাদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত আমাদের প্রতিবেদন রয়েছে, সেটি আমরা দেখে নিব বিরতির পর। এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজারে কারা রয়েছে। ডিএসই টপ ট্রেডে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের নামগুলো এখন আমি বলে দিব। ডিএসই টপ ট্রেডে আজ রয়েছে প্রথম অবস্থানে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকে কিন্তু এই সপ্তাহের প্রত্যেক দিনই দেখা যাচ্ছে টপ ট্রেডে। দ্বিতীয় অবস্থানে সিটি ব্যাংক, তৃতীয় অবস্থানে বিএইচএচআরই, চতুর্থ অবস্থানে মাগুরা প্লেক্স, পঞ্চম অবস্থানে লাভেলো, ষষ্ঠ অবস্থানে পূবালী ব্যাংক, সপ্তম অবস্থানে উত্তরা ব্যাংক, অষ্টম অবস্থানে শাহিনপুকুর, সাজিবাজার
পাওয়ার কোম্পানি লিমিটেড, নবম অবস্থানে শাইনপুকুর সিরামিক্স, দশম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এছাড়া টপ গেনারে যারা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুইকলি, শুধুমাত্র 5টি কোম্পানির নাম বলবো। মাগুরা প্লেক্স আজ প্রথম অবস্থানে রয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, মাগুরা প্লেক্স এটি এসএমই বোর্ডে রয়েছে। এসএমই বোর্ড থেকে একটি কোম্পানি প্রায় 10% মতো বৃদ্ধি পেয়েছে। আর আপনারা জানেন এসএমইতে লেনদেন করার জন্য মিনিমাম পোর্টফোলিও সাইজ হতে হয় 30 লাখ টাকা, যেটি নিয়েও বাজার বিশ্লেষকদের ভিন্ন মতামত রয়েছে। এক্ষেত্রে কোনো বার যেন না থাকে সেটি নিয়েও বিএসইসিকে বরাবর বলে আসছেন বাজার বিশ্লেষকরা। বার যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে হয়তো বা এসএমই খাতে আরও বেশি লেনদেন হতে পারে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মনোস্পুল। আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে। এমএইচএসএমএল এটি রয়েছে চতুর্থ অবস্থানে। আমরা টেক রয়েছে পঞ্চম অবস্থানে। এছাড়া টপ লুজারের মধ্যে যারা রয়েছে তাদের নামগুলো কুইকলি বলে দিচ্ছি। টপ লুজার অর্থাৎ শতাংশের দিক থেকে যে সকল কোম্পানিগুলো সবচেয়ে বেশি দরপতন হয়েছে এর মধ্যে রয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ডাচ বাংলা ব্যাংকের নিউজ রয়েছে যে কারণে আজকে সার্কিট ব্রেকারও বেশি দর হারিয়েছে, প্রায় 11%, সেটি জানিয়ে দিব। এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড দ্বিতীয় অবস্থানে, এইচআর টেক্স তৃতীয় অবস্থানে, সোনালী লাইফ চতুর্থ অবস্থানে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে। আমরা এখন দেখে নিব কিছু পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমে আমরা দেখতে যাচ্ছি বণিক বার্তা। আপনারা জানেন বিএসইসিতে গতকাল যে মিটিং হয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং অর্থ মন্ত্রণালয় বিভাগের সচিব সহ বিএসইসির কমিশনার এবং বিএসইসির চেয়ারম্যান ছিল। সেক্ষেত্রে পুঁজিবাজারকে কিভাবে স্থিতিশীলতা গতিশীলতা ফিরিয়ে আনা যায় এই কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হয়েছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এনবিআর এর প্রধানকে চিঠি পাঠানো হয়েছে এবং এই চিঠি পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে বিডা বেজা তাদেরকে যেন আরও বেশি প্রণোদনা দেওয়া হয় বিদেশি বিনিয়োগ আনার জন্য, এবং সেক্ষেত্রে কি কি প্রণোদনা দেওয়া যায় সেটা আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। রপ্তানি আয়ের উৎসে কর বর্তমানে রয়েছে 1%, সেটি অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। রপ্তানি প্রণোদনার উপর উৎসে কর যেটি বর্তমানে 10% রয়েছে সেটি 5% করার প্রস্তাব করা হয়েছে। কর অবকাশ সুবিধা বিভিন্ন লেভেলে বেজার মতো ব্যবসায় 10 বছরের কর অবকাশ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিভিন্ন যে স্পেয়ার পার্টস আরও র মেটেরিয়াল আমদানি করা হয় সেক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত করার প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজার রিলেটেডও রয়েছে। পুঁজিবাজারে মুনাফার ক্ষেত্রে বর্তমানে করমুক্ত সীমা 50,000, সেটি 1 লাখ টাকা করার জন্য প্রস্তাব করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে এনবিআরকে। ব্যাংকিং ক্ষেত্রেও কিছু সুবিধার কথা চিন্তা করেছে। ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে বছরে 1 কোটি টাকার বেশি নগদ লেনদেনে বর্তমানে যে উৎসেকর নেই সেটি 2% উৎসেকর করার প্রস্তাব করা হয়েছে। সেটি আজকে ছিল বণিক বার্তার হেডলাইন। এবং দেশের রফতানি আয়ের উপর 1% হারে উৎসেকর কর্তন করে যাতে রাজস্ব বোর্ড অনেকদিন থেকে এ কর কমিয়ে আনার দাবি জানিয়ে আসছে রপ্তানিকারকদের বিভিন্ন সংগঠন। আমরা দেখে নিলাম এই নিউজটি। এখন আমরা দেখে নিচ্ছি পোশাক রপ্তানিতে উৎসেকর হার হাফ অর্থাৎ 0.50% করার প্রস্তাব এফবিসিসিআইয়ের। এছাড়া আরও রয়েছে প্রথম আলোতে, আমরা যা দেখতে পাচ্ছি আজ এখন পর্যন্ত রয়েছে প্রথম আলোতে করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআইয়ের। সর্বশেষ আরেকটি পত্রিকা দেখে নিই, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন গেভ 3 months টাইম, উইল আস্ক ফর মোর ইফ নিডেড, ফাইন্যান্স অ্যাডভাইজার। এছাড়া সর্বশেষ রয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে আজকে আমরা যে খবরটি দেখতে পাচ্ছি এটি পলিটিক্যাল নিউজ। আমরা অলরেডি বিজনেস রিলেটেড বেশ কিছু নিউজ দেখেছি। 3-month ব্যান অন ফিশিং ইন কাপ্তাই লেক ফ্রম মিডনাইট। আমরা পত্রিকার গুরুত্বপূর্ণ হেডলাইন দেখে নিলাম। এখন আবারও আমরা দেখে নিচ্ছি ডিএসই এক্স ইন্ডেক্সের অবস্থান কেমন রয়েছে। সূচকের পতন কিন্তু থামছেই না, অব্যাহত দরপতন চলছে। গত 12 কার্য দিবসের মধ্যে 11 কার্য দিবসেই নিম্নমুখী প্রবণতা ছিল, আজও নিম্নমুখী প্রবণতা রয়েছে। সব মিলে 13 কার্য দিবসের মধ্যে 12 কার্য দিবসেই নিম্নমুখী প্রবণতা রয়েছে। গতকাল পর্যন্ত 270 পয়েন্ট সূচক কমেছিল, এখন দেখা যাচ্ছে 9 পয়েন্ট সূচক কমেছে। সব মিলে 280 পয়েন্টের মতো সূচক কমেছে। সূচকের অবস্থান হচ্ছে 6 মাস আগের অবস্থানে চলে গিয়েছে। লেনদেনের অবস্থান 4 মাস আগের অবস্থানে রয়েছে। অর্থাৎ মোটেও ভালো নেই শেয়ার বাজারের বিনিয়োগকারীরা। যদিও বিনিয়োগকারীরা অনেক সময় অনেক ধরনের দাবি করে আসছেন, বিএসইসির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে এসছে এবং গতকাল আপনারা জানেন ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছে। আজও বিনিয়োগকারীদের কর্মপরিকল্পনা রয়েছে। ব্রোকারেজ হাউসের কমিশন নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। সিসি অ্যাকাউন্ট থেকে বর্তমান যে প্রস্তাবটি দেওয়া হয়েছে 0.25% বিনিয়োগকারীদের সুরক্ষা তহবিলে যাবে,
75% বিনিয়োগকারীদের প্রশিক্ষণ তহবিলে যাবে। এ নিয়ে কিন্তু ডিবিএ সহ বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলো মোটেও সন্তুষ্ট নয়। তারা বারবার পুনর্বিবেচনা দাবি জানিয়ে আসছে এবং এ নিয়ে হয়তোবা লিগ্যাল অ্যাকশনেও যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে ব্রোকারেজ হাউসগুলো টিকিয়ে রাখার জন্য তারা দাবি করছে যেন সিসি অ্যাকাউন্টের কিছুটা সুদ ব্রোকারেজ হাউসগুলো পেতে পারে। এছাড়া বিনিয়োগকারীরা তো তাদের পোর্টফোলিও যে অবস্থা রয়েছে প্রতিনিয়ত কমিয়ে চলেছে। অনেকে বলছেন 80% বেশি দরপতন হয়েছে তাদের পোর্টফোলিওতে এই ক্রমাগত দরপতনের কারণে। 3 সপ্তাহে দরপতনের সূচক কমেছে 280 পয়েন্টের মতো। এছাড়া অব্যাহত দরপতন রয়েছে 5 আগস্টের পরে। কোনো পদক্ষেপই যেন কাজে লাগছে না। গতকাল বিএসইসি যে পদক্ষেপটি, যে কর্মপরিকল্পনা প্রকাশ করেছে, বাজার বিশ্লেষকদের দাবি এই কর্মপরিকল্পনাগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয়, তাহলে হয়তো বা পুঁজিবাজার কিছুটা আশার আলো ফিরে পাবে। সব মিলে এখনও নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।